আসসালামু আলাইকুম। আজকে সকালে দুটি কথা বলার জন্য আসলাম। সেটা হচ্ছে গত কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে প্রায় দীর্ঘ 40-45 মিনিটের বিমস্টেক মিটিংয়ের সাইড লাইনে এই মিটিংটা হয়েছে। আমি মনে করি এই মিটিংটা হওয়ার দরকার ছিল। বাংলাদেশ থেকেও আগেও বলা হয়েছে। এর মধ্যে ডক্টর ইউনূস সাহেব এই বিমস্টেক মিটিংয়ে যাওয়ার আগে একটা চিঠি পাঠিয়েছিলেন ভারতের কাছে, একটা মিটিংয়ের দিয়ে নরেন্দ্র মোদীর সাথে সাইড লাইনে বসে মিটিং করার জন্য। যাই হোক, আমরা তো জানতাম যে মিটিংটা হবে না। ভারতের বিভিন্ন মাধ্যম থেকে বলা হয়েছিল যে মিটিংটা হবে না, তো আমরা সেটাই ধরে নিয়েছিলাম যে মিটিং হবে না। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে মিটিংটা সংগঠিত হয়েছে এবং এই মিটিংয়ের মধ্যে বেশ কিছু কারণে, এই মিটিংটা কি কারণে হলো, কি কারণে ভারত মোদি শেষ পর্যন্ত এই মিটিংয়ে আসার জন্য হয়ে গেল, উদ্গ্রীব হয়ে গেল মোদি। আমি আমার জ্ঞানের যতটুকু আসছে, আমি যেটা মনে করছি সেটা আপনাদেরকে একটু খুলে বলছি। সেটা হচ্ছে বাংলাদেশ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই শেখ হাসিনার যে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এগুলো যত কিছু শেখ হাসিনার যে সমস্ত হত্যাকাণ্ডগুলো, এগুলি নিয়ে মামলা করার উদ্যোগ নিয়েছে ক্রিমিনাল কোর্ট। এতদিন তদন্ত চলছিল, এখন মামলা হচ্ছে, যার কারণে মোদির ভিতরে একটা ভয়ে কাজ করছে। সেটা হচ্ছে মোদিকে অস্বীকার করুক, মোদি বাংলা না বলুক আর যেটাই বলুক, কিন্তু আমাদের ভিতরে একটা দৃঢ়মূল বিশ্বাস যে বিডিআর হত্যাকাণ্ডটা ভারতের সহযোগিতায় হয়েছে, ভারতের ইচ্ছাতেও হয়েছে। শেখ হাসিনা ভারতের সাথে মিলে এই হত্যাকাণ্ডটা করিয়েছে। কি কারণে করিয়েছে শেখ হাসিনাকে বোঝাতে সক্ষম হয়েছে মোদি এবং ভারতের অজিত দোভাল, যে বাংলাদেশ সেনাবাহিনীকে নষ্ট করে দিতে না পারলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। সেটা হচ্ছে মূল ব্যাপার। আর এটা ভারতের একটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার ছিল। বাংলাদেশের শক্ত একটা প্রতিরক্ষা বাহিনী, এই বাহিনীকে সশস্ত্র বাহিনী, যেটা আমি মিন করছি সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে না পারলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা যাবে না। আর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা না গেলে ভারতের স্বার্থ উদ্ধার হবে না, যেটা আমরা বিগত 16 বছর ধরে দেখে এসছি। একটা কারণ হচ্ছে সেটা সেই তারপর হেফাজতের হত্যাকাণ্ড হয়েছে, এগুলো ভারতের রয়ে, এগুলো মৌলবাদী আখ্যা দিয়ে এগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। হেফাজতের অনেক হত্যাকাণ্ড, এখানে লাশের কোনো খবর ছিল না, লাশ গুম খুন এরকম হয়ে গেছে, গুম হয়েছে, পুড়িয়ে ফেলেছে, এরকম শোনা গেছে। এরপরে বিগত যে 2024 সালের 5ই আগস্ট, জুলাই আগস্টে যে আন্দোলন, ছাত্র আন্দোলন, তীব্র ছাত্র আন্দোলন, যে আন্দোলনে শেখ হাসিনা পতন হয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে গিয়ে, এগুলিতে ভারতের ইনভলভমেন্ট এবং ভারতের সেনাবাহিনীর একটা অংশ যে বাংলাদেশে তখন এসেছিল এবং পুলিশের পোশাক পরে তারা হিন্দিতে কথাবার্তা বলেছিল, ঘরে ঢুকে ছাত্রদেরকে মেরেছিল। এগুলো আমরা কিছু ভিডিও আমরা তখনই দেখেছি। এটা মাথায় নাকি গুলি করেছে এবং দেখে তারা হিন্দিতে কথাবার্তা বলেছে। পুলিশের পোশাক, বাংলাদেশের পুলিশের পোশাক, কিন্তু কথাবার্তা বলছে হিন্দিতে। এগুলো আমরা দেখেছি। বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনীর একজন অফিসারের ওয়াইফও বলেছে তার বাসায় যে লোকগুলো আসছে তারা হিন্দিতে কথাবার্তা বলছে। এগুলোতে সবকিছুতে প্রমাণিত হচ্ছে যে ভারত ওয়াজ ইনভলভ ইন দ্যাট কেস। সব কেসে বিগত 16 বছর যে সমস্ত নৃশংসতা, সবকিছুতে ভারত জড়িত। এবং এই শেখ হাসিনার নাম যখন চলে আসবে, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যখন তার বিরুদ্ধে মামলা হচ্ছে, এখন এই মামলার মধ্যে হয়তো মোদির নামও আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই হত্যাকাণ্ডগুলো ভারতের সরকারের তখন ছিল মোদির ইচ্ছা ছাড়া, মোদির সিগনেচার সাইন ছাড়া, অনুমতি ছাড়া এই সমস্ত সবকিছু হতে অসম্ভব। যে কাজগুলো করে, এর চিফ যদি চাইও কিছুই করতে পারবে না, কোনো কাজ নিজে একা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই কাগজটা মোদির কাছে যাবে, মোদি সাইন করে না দেবে। মোদি সাইন করা মানে অনুমতি দিল কাজ করার জন্য। মোদি ইজ দ্য সুপ্রিম অথরিটি অফ
ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সুপ্রিম অথরিটি মোদি, এবং মোদি এবং রয়ের মাঝে একজন আছে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কিন্তু অজিত দোভাল হি ওয়াজ নট এ মিনিস্টার, উনি নিরাপত্তা উপদেষ্টা। তো এই সমস্ত কিছু অজিত দোভালের সরাসরি ইয়েতে হয়, কিন্তু হলেও ওইটা মোদির সম্মতি নিতে হয়, মোদির সম্মতি ছাড়া এই সমস্ত কিছু হবে না। আমাদের এখান থেকে বেশ কিছু রাজনৈতিক নেতা এবং সাধারণ পাবলিককে অপহরণ করে ভারতে নিয়ে গেছে। এগুলি ভারতে যখন এগুলা ইন্টারন্যাশনাল গুম, আন্তর্জাতিক গুম, এগুলা আন্তর্জাতিক আইনের চোখে এগুলো খুবই ক্ষতিকর জিনিস। আমি একজনকে নাম বলি, সালাউদ্দিন আহমেদ বিএনপির, উনি 3, 4, 5 বছর 7, 8 বছর উনি ভারতে ছিলেন। ওনাকে বাংলা সরকার তখন, হাসিনা সরকার তখন ভারতের গোয়েন্দা সংস্থা রর হাতে তুলে দিয়েছিল, এবং এটাও শোনা গেছে যে উনি যাওয়ার সময় মধ্যে বর্ডারের কাছাকাছি গিয়ে উনি ভাতে খেয়েছেন। তো এখন উনি ওইখানে ছিলেন এত বছর, আসার পরে ওনার সুর গেছে বদলে, ওনাকে টাচ দিয়েছে, সেই টাচ মোতাবেক উনি কাজ করছে। আমাদের প্রেসিডেন্ট চুপ্পুকে সরানোর কথা ছিল গত 4 মাস 3-4 মাস আগে আন্দোলনের ছাত্ররা, তখন এই সালাউদ্দিন সাহেবে বলেছিল চুপ্পুকে সরালে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। আমি সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, বিএনপির এই যে কক্সবাজারের, আপনি কি সংবিধান বিশেষজ্ঞ? হ্যাঁ, চুপ্পুকে সরাবে না। চুপ্পু তো শেখ হাসিনার ফ্যাসিস্টের নিয়োগ করা রাষ্ট্রপতি, কোথায় ছিলেন আপনার নেত্রীকে যে শেখ হাসিনা এত বছর স্লো পয়জনিং দিত, জেলখানে রেখেছিল? এই ছাত্ররা আন্দোলন করেছে বিদায় তো ছাড়া পেয়েছে। আজকে আপনিও ছাড়া পেয়ে আসছেন, মুখে বড় বড় কথা বলতে পারছেন, এগুলো ছাত্র আন্দোলনের ফল। তো আপনারা যেভাবে বিএনপিকে যেভাবে ইয়ে করছেন, যেভাবে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, আওয়ামী লীগ আমার ব্যক্তিগত কোনো শত্রু দল না, বিএনপি আমার ব্যক্তিগত শত্রু দল না, জামাত আমার ব্যক্তিগত কোনো শত্রু দল না, কিন্তু আমি কাজের ইয়ে হলে সে কাজের আমরা এইসব বিরোধিতা করবো, এটা নিয়ম। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালিকে কোর্ট থেকে, সুখরঞ্জন বালি দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে গিয়েছিল। কোর্টের চত্বর থেকে বালিকে ধরে নিয়ে গেছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং রর হাতে তুলে দিয়েছিল। সেই বালিকে পাওয়া গেছে তখন ভারতে। এরপরে যখন তক্তা পালট হলো শেখ হাসিনা, তখন বালিকে ছেড়ে দেওয়া হলো। বালি আসে এবং বালি প্রকৃত ঘটনাগুলো বলেছে যে এই দেলোয়ার হোসেন সাঈদী এই সমস্ত কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই কথাগুলো বালি ওইখানেই বলেছে। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু যেদিন দাফন হচ্ছে সেদিনই। তো এগুলো সব কিছুর সাথে এই যেগুলি করবে, মোদির অনুমতি ছাড়া, মোদির সিগনেচার ছাড়া এগুলি করতে পারবে না। এখানে এই গেল মোদির ভয়। এবং মধ্যে দিয়ে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিল, এসে ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলছে, পরে চুপিসারে গিয়ে সেনা প্রধানের সাথে কথা বলেছে। কি ডিল করেছে আমরা যেটা শুনতে পেরেছি, সেনা প্রধানের সাথে প্রথমত বলেছে বিডিআর হত্যাকাণ্ডটা তোমরা বিচার করতে পারবে না, আর যদি বিচার করো কোনো মতে ভারতের নামটা তোমরা এখান থেকে উইথড্র করো, ভারতের নাম দিতে পারবে না, ভারতের নাম দিলে স্বভাবত মোদির নাম আসবে, এটা ভারতের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে যাবে। ভারতের জন্য কলঙ্কজনক অধ্যায় কি? আজকে ভারতকে মিডল ইস্টের প্রত্যেকটা দেশে আজকে সন্দেহের চোখে দেখছে, কারণ প্রত্যেকটা মসজিদ ভাঙছে ভারত, এই মন্দির আছে বলে মসজিদ ভাঙছে, ইসলামের ক্ষতি করছে, আরেকটা ধর্মের উপর আঘাত করছে, একটা নিরপেক্ষ ভারত বলে, কিন্তু আজ এই ভারত আজকে সাম্প্রদায়িক 1 নম্বর দেশ পৃথিবীতে। যে সাম্প্রদায়িকতা 1 নম্বর দেশ, সেটা হচ্ছে মানুষ, যদি সাম্প্রদায়িকতা 1 নম্বর মানুষ, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার বিজেপি, কট্টর হিন্দুত্ববাদী বিজেপি এবং এই ভারতের এখানে আজকে সংখ্যালঘুরা নিরাপদ নাই, মুসলমানরা নিরাপদ নাই। 200-র উপর মসজিদ ভেঙে দিয়েছে। তারপর খ্রিস্টানদেরকে, মণিপুরে খ্রিস্টানদেরকে অনেক খ্রিস্টানদেরকে মারা হয়েছে ওইখানে, 250-র উপর গির্জা নাকি সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরে শোনা গেছে মণিপুরে ওই অস্থিতিশীলতার জন্য দায়ী নরেন্দ্র মোদী, ইচ্ছা করে এই গণ্ডগোলটা লাগিয়ে দিয়েছে যেন ডাইভার্ট করা যায় মানসিকতা, মানুষের সেন্টিমেন্ট। আজকে মোদি ডক্টর ইউনূস সাহেবের সাথে বাধ্য হয়েছে কথা বলার জন্য। কথা বলবে না হ্যাঁ নাম দেখাইছো তুমি আমেরিকাতে ইউনূস সাহেবকে তুমি কথা বলা নেই, তুমি বুঝো না ইউনূস সাহেব কি মাপের ব্যক্তিত্ব, তোমার মধ্যে চা বিক্রি করেন, তোমাকে আমি ছোট বলি না, চা বিক্রি করলে ছোট করা হয়নি, কিন্তু তোমার তোমাদের মন মানসিকতা, তোমার অমিত শাহ
তোমাদের আরেকটা মুখ্যমন্ত্রী আছে উত্তরপ্রদেশের, সেই মুখ্যমন্ত্রী, তোমাদের মন মানসিকতা অত্যন্ত খারাপ। তোমরা নিম্ন মন মানসিকতা তোমাদের, তোমরা মানবতা বিরোধী মানুষ, তোমরা হচ্ছে মানবতা বিরোধী মানুষ। আর মধ্যে মধ্যে আরেকটা ভয় কাজ করছে, ডক্টর ইউনূস সাহেবের সাথে পাঙ্গা নিতে গিয়ে ডক্টর ইউনূস সাহেব চীনের সাথে মিটিং করেছে এবং চীনের সাথে চুক্তি করেছে, এটাতে ভয় ঢুকে গেছে চিকেন নেক কোনো চীন দখল করে ফেলে না, সেভেন সিস্টার হারাই যায় কিনা। ডক্টর ইউনূস সাহেব ওইখানে চীনে বলেছেন যে ব্যবসায়িক কথাবার্তা, চিকেন 7টা সেভেন সিস্টারের সাথে ব্যবসায়িক কথা বলেছে, কোনো সামরিক কোনো যুদ্ধের কথা বলেন নাই উনি। ওনার বক্তৃতাগুলো বাংলাদেশেও যে বক্তৃতাগুলো দিয়েছে এইটাতে ব্যবসায়িক কথাবার্তা বলেছে। আর একইভাবে নেপাল এবং ভুটানও বাংলাদেশের থেকে সাহায্য চেয়েছে, তাদের ব্যবসায়িক করা যায়, বাংলাদেশকে ব্যবহার করে। আমরা রাজি, নেপালকে দিতে রাজি, ভুটানকে দিতে রাজি, কিন্তু মধ্যে দিয়ে ভারতের যে 20-21 কিলোমিটার, সেই কিলোমিটারে আমাদেরকে একটু আসা যাওয়ার, এই পণ্য নেপাল থেকে ভুটান থেকে আসা যাওয়ার যদি জায়গা করে দেয় সেটা হলে আমাদের। আর আরেকটা কথা ডক্টর ইউনূস সাহেব বলেছে, আমাদের বন্দর থেকে যদি আমাদের করিডোর ব্যবহার করে পশ্চিমবাংলায় যদি মাল যেতে পারে তাহলে আমাদেরকে কেন দিবে না। এখন আমাদের একটা দাবি, বাংলাদেশের মানুষ একটা দাবি, আমাদেরকে যদি ভারত যদি করিডোর না দেয় নেপালের সাথে, ভুটানের সাথে, সেভেন সিস্টারের সাথে ব্যবসা করার জন্য, তাহলে আমরা ভারতের বন্ধ করে দেবো। ভারতের যে সুযোগ সুবিধা আমরা শেখ হাসিনা দিয়ে আসছে চট্টগ্রাম বন্দরকে দিয়ে, সেটা সুযোগ সুবিধা বন্ধ করে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কর্তৃত্ব চট্টগ্রাম বন্দর থেকে এবং মংলা বন্দর থেকে উদ্যোগ করে নিয়েছে এবং এটা চীনের হাতে দিয়েছে। চীনকে বলেছে, চীনের ভারতের সাথে যতগুলো নদী আছে সেই নদীগুলোর যেই ম্যানেজমেন্ট, আগামী 50 বছরের ম্যানেজমেন্ট কীভাবে ম্যানেজ করবে তুমি একটা দাও, এগুলোতে ভারতের ধরে গেছে। আমাদের যে শিলিগুড়ি করিডোরের পাশে আমাদের যে এয়ারবেস আছে সেটা অত্যাধুনিক করবে, চীনের সহায়তা করবে, পাকিস্তানও সেটা দায়িত্ব নিয়েছে এবং চীনের সহায়তায় এই এয়ারবেসটা হবে। আমাদের সামরিক বিমান ঘাঁটি হবে এখানে। চট্টগ্রামে শোনা যাচ্ছে, চট্টগ্রাম এবং ফেনীর যে চিকেন নেকের মধ্যে জায়গা আছে সেখানেও বড় একটা মিলিটারি বেস হবে, আর তার সেনানিবাস হবে, আর্মি ক্যান্টনমেন্ট হবে। তো আমরা চাই আমরা উত্তর আমরা ইয়েগুলো এখন ভারতের মধ্যে মোদির মধ্যে এখন ভয় ঢুকে গেছে, যার কারণে মোদি এখন বাধ্য হয়েছে ডক্টর ইউনূস সাহেবের সাথে। আরেকটা ব্যাপার এখানে, মোদিকে হয়তো, যেটা আমি মনে করছি, মোদিকে আমেরিকা প্রেশার দিয়েছে সিঙ্গাপুরে যে দূতাবাস আছে সেই দূতাবাস থেকে অথবা পেন্টাগন থেকে অথবা আমেরিকার সেন্টার থেকে প্রেশার দেওয়া হয়েছে মোদিকে যে তুমি ইউনূস সাহেবের সাথে বৈঠকে বসো, নাহলে বাংলাদেশ আরও চীনের দিকে আরও বেশি ঝুঁকে যাবে, তখন তোমার জন্য আরও বিপদের কারণ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি ইউনূস সাহেবের সাথে বৈঠক করে পরিস্থিতি একটু কুল ডাউন করো। সেই মোটামুটি আমি মনে করি ইউনূস সাহেব মোদি এমনি বৈঠক করে না, মোদি বাধ্য হয়েছে। মোদি দেখছে তার অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে এখন ইউনূস সাহেবের সাথে পাঙ্গা নিতে গিয়ে। আমাদেরকে এখন পাকিস্তান সাহায্য করছে, আমাদেরকে চীন সাহায্য করছে, আমাদের পাশে আছে তুরস্ক, ইরানকেও আমরা প্রয়োজনে আমরা আমাদের সাহায্যের জন্য ইরানকে নিব। যদি সম্ভব আমরা উত্তর কোরিয়াকে আমরা আমাদের সাহায্যের জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।